আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের প্রফুল্ল রায়ের একটি গল্প শোনাচ্ছি। গল্পের নাম এক চোর এবং ধনঞ্জয় পাল। শুনতে থাকুন আজকের গল্প, এক চোর এবং ধনঞ্জয় পাল। 60 বছর আগের কথা। তখনও দেশভাগ হয়নি। পূর্ব আর পশ্চিম দুই বাংলা মিলিয়ে ছিল অখণ্ড বাংলাদেশ। তখন ওপার বাংলায় যেতে পাসপোর্ট, ভিসা কিছুই দরকার হতো না। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠলে গড় গড়িয়ে চলে যাওয়া যেত গোয়ালন্দে। সেখান থেকে বিশাল স্টিমার নদীর বুকে তুফান তুলে পৌঁছে দিত তারপাশা, ভাগ্যকুল, মুন্সিগঞ্জ কি আরো দূর দূর জায়গায়। সেসব এখন স্বপ্নের মতো মনে হয়। আমার মামার বাড়ি ছিল ঢাকা জেলার বাজিতপুরে। ধলেশ্বরী নদীর পাড়ে সেটা ছোটখাটো একটা শহর। এই শহরের একধারে ছিল মস্ত এক জঙ্গল। ওটা সাপ, খোপ, ভাম, বেড়াল, পাল পাল শেয়াল আর খরগোশের আস্তানা। বাজিতপুরের লোকজন পারতপক্ষে ওধার মারাতো না। এই জঙ্গলে এক গরমের দুপুরে তোরেদের মহা সম্মেলন ঘটে গেল। শুধু বাজিতপুরেরই নয়, আশেপাশের যত গ্রাম আর শহর আছে সব জায়গা থেকে নাম করা চোরেরা এসে হাজিরা দিল। এই মহামিলনের একটাই উদ্দেশ্য, তা হলো ধনঞ্জয় পালের বাড়িতে চুরি করা। ধনঞ্জয় পাল সম্পর্কে দু চার কথা এখানে বলে নেওয়া দরকার। লোকটার কাঁড়ি কাঁড়ি টাকা, 4টে লোহার সিন্দুকে সেই টাকা পুরে বাইরে থেকে পেল্লায় পেল্লায় তালা লাগিয়ে রেখেছে। চাবির গোছাটা সর্বক্ষণ তার কোমরে বাঁধা থাকে। যে ঘরে সিন্দুকগুলো রয়েছে সেখান থেকে এক মুহূর্তের জন্যও বাইরে বেরোয় না ধনঞ্জয়। স্নান টানের জন্য ঘরের এক কোণে ব্যবস্থা করে নিয়েছে, ফলে তার আর বাইরে বেরোবার দরকার হয় না। রাতে ঘুমোয় না লোকটা। দিন হোক আর রাত হোক সিন্দুক পাহারা দিয়ে যায়। বাড়িতে ধনঞ্জয় ছাড়া আছে তার বউ আর 2 মেয়ে। বউ মেয়েদের প্রত্যেকের সামনে পেছনে 1 ডজন করে চোখ। সেই চোখে ধুলো দিয়ে বাড়ির একটা কুটো সরাবার উপায় নেই। দিনের বেলা তারা চারিদিকে নজর রাখে যাতে চোরটা কেউ ভেতরে ঢুকে পড়তে না পারে। সন্ধে হলেই বাসন কোসন, আটপৌরে জামা কাপড়, এমনকি বালতি বা ঝাঁটাটা পর্যন্ত ঘরে ঢুকিয়ে দরজায় খিল লেপে দেয়। এই ধনঞ্জয়ের বাড়িতে চারপাশের চোরেরা কতবার যে হানা দিয়েছে তার লেখা জোখা নেই, কিন্তু এক টুকরো সুতোও কেউ নিয়ে যেতে পারেনি। এখানকার চোরেদের কত নাম, তাদের খ্যাতির সুবাস শুধু ঢাকা জেলাতেই নয়, তখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। লোকে বলে ওদের হাতে নাকি জাদু আছে। গেরস্ত যেখানে তাদের সোনা দানা, টাকা পয়সা বা গয়নাগাটি লুকিয়ে রাখুক না, ওরা খুঁজে বার করে লোপাট করবেই। কিন্তু ধনঞ্জয়ের কাছে কোনো কৌশলই খাটে না। লোকটা তাদের মুখে একেবারে চুনকালি মাখিয়ে দিয়েছে।
এবার জঙ্গলের ভেতরকার সেই সভার দিকে তাকানো যাক। এ অঞ্চলের চোরেদের যে গুরু, যার কাছে তালিম না নিলে চুরিবিদ্যাটা পুরোপুরি রপ্ত করা যায় না, তার নাম হলো পীতাম্বর। কালো কুচকুচে গায়ের রং, বয়স 60, মাথার চুল ধবধবে সাদা, পরনে সবুজ পাজামা আর লাল হাফ শার্ট। আজকের সভার সেই সভাপতি। তার সামনে বসে আছে তার সদেরের শিষ্য। পীতাম্বর বাজ খাই গলায় বলল, আমাদের মান সম্মান বলতে কিছু রইল না। আমার 150 চেলার ভেতর এমন কেউ নেই যে ধনঞ্জয় পালের বাড়ি থেকে 5টা টাকা কি একটা ঘটি নিয়ে আসতে পারে। চেলারা কেউ উত্তর দিল না, মুখ নিচু করে বসে রইল। পীতাম্বর মুষড়ে পড়ল যেন, লজ্জায় তাহার মাথা কাটা যাচ্ছে। ভিড়ের ভেতর থেকে রোগা লিকলিকে চেহারার একজন বলল, কতবার ধনঞ্জয়ের বাড়ি গেছি, কিন্তু লোকটা সব সময় জেগে থাকে, কোনো জিনিস রাত্রিরে বাইরে ফেলে রাখে না। ওর বউ আর মেয়ে দুটোর চোখেও ঘুম নেই, কোথাও একটু আওয়াজ পেলে রে রে করে ওঠে। গেরস্ত এত শিয়ানা হলে কিছু কি করা যায়, তুমিই বলো দাদা। পীতাম্বর বলল, সিঁধ কাটতে পারিস না? তুমি কি ভুলে গেলে দাদা, ধনঞ্জয়ের বাড়িটা পাকা, ভিত আর দেওয়াল যা মজবুত, ফুটো করা সিঁধ কাঠি কম্য নয়। আরে তাই তো, বাড়িটা যে পাকা আমার খেয়ালই ছিল না। কিন্তু কি? আক্ষেপের সুরে পীতাম্বর বলল, আমার এতগুলো সাগরেদ থাকতে লোকটা পার পেয়ে যাবে? সবাই চুপ করে রইল। অনেকক্ষণ চিন্তা করে পীতাম্বর বলল, দেখ, হার আমরা কিছুতেই মানব না। একটা কথা ভেবে দেখলাম, তোদের ভেতর কেউ যদি ধনঞ্জয়ের বাড়ি থেকে একখানা থালা কি 10টা টাকাও হাতিয়ে আনতে পারিস, তাকে নগদ 250 টাকা পুরস্কার দেব। 60 বছর আগের 250 টাকা মানে এখনকার 7-8 হাজার টাকার সমান, কি তারও বেশি। পুরস্কারের কথায় জমায়েতটা চনমন করে উঠল। 2-4 জন কিছু বলতে চাইল, কিন্তু কি ভেবে বলল না, ঠোঁট টিপে বসে রইল। পুরস্কারের কথাতেও যখন কেউ চাঙ্গা হলো না, তখন হতাশ হয়ে পড়ল পীতাম্বর। সে বুড়ো হয়েছে, চোখে ছানি পড়ায় ভালো দেখতে পায় না, তাই চুরি টুরি ছেড়ে দিয়েছে। সারা জীবন গৃহস্থদের বাড়ি থেকে এত টাকা পয়সা সোনার গয়না সে সরিয়েছে যে এখন আর চুরির দরকার হয় না। যা জমানো আছে তা দিয়ে পীতাম্বর নিজে তো বটেই, তার ছেলেরা আর নাতিরা পায়ের উপর পা তুলে আরামে জীবন কাটিয়ে দিতে পারবে। আজকাল সেজন্য চোরেদের শুধু তালিম দেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, শেষ পর্যন্ত আমাকেই কি ধনঞ্জয় পালের মালপত্তর হাতাবার জন্য যেতে হবে? এবার জমায়েতের পেছন দিক থেকে শৃঙ্গে চেহারার ছোকরা উঠে দাঁড়ালো। তার নাম ফটিক, বয়স 18-19, গালে পাতলা দাড়ি, চোখ দুটো একেবারে গোল। বলল, দাদা, তোমাকে যেতে হবে না, কাজটা আমিই করব।
বছর খানেকও হয়নি ফটিক এই লাইনে এসেছে। চুরিতে এখনো সেভাবে হাত পাকাতে পারেনি। পুরস্কারের লোভ দেখিয়েও যখন ঘাগুচোরেদের রাজি করানো যায়নি, তখন ওর মতো পান করার পক্ষে কি কাজটা সম্ভব হবে? চিন্তিতভাবে পীতাম্বর বলল, তুই কি পারবি? ফটিক বলল, তোমার আশীর্বাদ থাকলে ঠিক পেরে যাব। পীতাম্বর খুশি হলো, বলল, দেখ তাহলে চেষ্টা করে। ফটিক উত্তর না দিয়ে হাত কচলাতে লাগলো। পীতাম্বর ওকে লক্ষ্য করছিল। জিজ্ঞেস করলো, কিছু বলবি? হ্যাঁ, বল না। ধনঞ্জয় পালের বাড়ি থেকে কিছু আনতে পারলে পুরস্কারের টাকাটা পাবো তো? পীতাম্বর ভীষণ রেগে গেল। আমি কি মিথ্যে আশা দিয়েছি? জানিস না পীতাম্বরের বাত হাতিকা দাঁত। যেদিন জিনিস এনে দেখাতে পারবি সেদিনই পুরস্কার পাবি, একেবারে নগদ নগদ। দিন দুই পর রাত্রিবেলা ফটিক সারা গায়ে জবে করে সর্ষের তেল মেখে নিল। তারপর পরল কালো টাইট হাফ প্যান্ট আর গেঞ্জি। তেল মাখার কারণ, কেউ জাপটে ধরলে পিছলে বেরিয়ে যেতে পারবে। কালো প্যান্ট ট্যান্ট পরার উদ্দেশ্য হলো রাতের অন্ধকারে খুব সহজে তাকে দেখা যাবে না। সাজসজ্জা সেরে সে বেরিয়ে পড়ল। ধনঞ্জয় পালের একতলা পাকা বাড়িটা বাজিতপুর শহরে ঠিক মাঝখানে। বাজিতপুর তো কলকাতা নয় যে গায়ে গায়ে বাড়ি থাকবে। এখানে প্রতিটি বাড়ির সামনে পেছনে অনেকটা করে ফাঁকা জায়গা। ধনঞ্জয়ের বাড়ির সামনে মস্ত মাঠ, সেখানে বেশ কিছু উঁচু উঁচু গাছ। সেই মাঠটায় এসে ফটিক গাছের আড়ালে দাঁড়িয়ে বাড়িটার দিকে নজর রাখতে লাগলো। এধারের একটা জানলা দিয়ে ঘর থেকে আলো বাইরে এসে পড়েছে। ফটিক জানে ওই ঘরটা ধনঞ্জয়ের, সারা রাত ওখানে আলো জ্বলে। ফটিক ভেবে ভেবে ঠিক করলো সামনে দিয়ে নয়, বাড়িটার পেছনের দিক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করবে। পেছনে গিয়ে দেখা গেল কোনো আশা নেই। 10 হাত উঁচু পাঁচিলের মাথায় ভাঙা কাঁচ সিমেন্টের ভেতর গেঁথে দেওয়া হয়েছে। টপকাতে গেলে হাত পা কেটে রক্তারক্তি হয়ে যাবে। পেছন দিকে যে দরজা রয়েছে সেটার পাল্লায় লোহার পাত বসানো। ওটা এতই মজবুত, ভাঙা অসম্ভব। তাছাড়া তারা ডাকাত নয় যে বাড়িঘর ভেঙে চুরে গেরস্তকে খুন করে লুটপাট করবে। কাউকে কিছু টের পেতে না দিয়ে হাতের সূক্ষ্ম কাজে তারা অন্যের মালপত্র সরায়। তলোয়ার বন্দুক নয়, খুন খারাপি নয়, তাদের হলো নিঃশব্দে শুধু দুটো হাত দিয়ে ভেলকিবাজি দেখানো। অগত্যা ফটিক আবার সামনের মাঠে চলে আসে। গাছের পেছন থেকে উঁকি মেরে ধনঞ্জয়ের ঘরটা দেখতে থাকে। আলো আগের মতোই জ্বলছে। মাঝে মাঝে চোখে পড়ে ধনঞ্জয় ঘরময় পায়চারি করছে। খুব সম্ভব এক নাগাড়ে বসে থাকার জন্য পায়ে খিল ধরেছে তার। তাই কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আড়ষ্ট ভাবটা কাটিয়ে নিচ্ছে। এইদিকে মশার ঝাঁক ফটিককে চারিদিক থেকে একেবারে ছেঁকে ধরেছে। তাদের কামড়ে সে অতিষ্ঠ হয়ে উঠেছে।
মনে হচ্ছে সারা গায়ে হাজারটা চোখা চোখা ছুঁচ ফুটছে। ফটিকের হঠাৎ খেয়াল হলো পেছনের তুলনায় ধনঞ্জয়ের বাড়ির সামনের দিকের পাঁচিল অনেকটা নিচু। ভাবলো এধার দিয়েই ভেতরে ঢোকার চেষ্টা করবে। হেঁটে বাড়িটার দিকে গেলে ধনঞ্জয় দেখে ফেলতে পারে, তাই হামাগুড়ি দিয়ে মাঠ পেরিয়ে পাঁচিলের কাছে চলে এলো ফটিক। তারপর খুব আস্তে আস্তে মাথা তুলল। সঙ্গে সঙ্গে দেখা গেল পাঁচিল থেকে হাত পাঁচেক দূরে জানলার ওধারে গারদ ধরে দাঁড়িয়ে আছে একজন। চোখাচোখি হতে টেরা বাঁকা বড় বড় দাঁত বার করে হাসলো ধনঞ্জয়। অনেকক্ষণ ধরে দেখছি মাঠে ঘুরঘুর করছিস, তোর মতলবটা কি রে? ফটিক আঁতকে উঠল। এত চেষ্টা করেও ধনঞ্জয়ের চোখে ধুলো দেওয়া যায়নি। তো তো করে কিছু একটা বলতে চেষ্টা করলো সে, কিন্তু গলায় স্বর ফুটল না। ধনঞ্জয় আবার বলল, তোর আগে এই এলাকার ঘাগি ঘাগি চোরেরা এখানে এসেছে, কিন্তু কাঁচ কলা। দুই হাতের বুড়ো আঙুল নাচাতে নাচাতে সে বলল, কারো বাবার সাধ্যি নেই আমার বাড়ি ঢুকে কিছু হাতিয়ে নিয়ে যায়। ফটিক দিশেহারা হয়ে গেল। হঠাৎ পিছন দিকে ঘুরে চো চো দৌড় লাগিয়ে সেই গাছের জটলাটার ভেতর চলে যায়। পাক্কা 7 মিনিট ধরে হাঁপায়। ভাবে এখান থেকেই ধনঞ্জয়কে নমস্কার করে ফিরে যাবে কিনা। পরক্ষণে মনে হলো বড় মুখ করে সে গুরু পীতাম্বরকে কথা দিয়ে এসেছে। তার চেয়েও বড় ব্যাপার, পুরস্কারের নগদ 250 টাকা। না, এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না। প্রায় ঘন্টা খানেক চুপচাপ বসে বসে মশার কামড় খেলো ফটিক। তারপর ফের হামাগুড়ি দিয়ে মাঠ পেরিয়ে ধনঞ্জয়ের বাড়ির পাঁচিলের গা ঘেঁষে খাপটি মেরে বসে রইল। সে শুনেছে ধনঞ্জয় পাল রাতে ঘুমোয় না, কিন্তু কোনো মানুষের পক্ষে সারা রাত জেগে থাকা কি সম্ভব? বেশিক্ষণ না হোক, 8 ঘন্টা 1 ঘন্টাও কি ধনঞ্জয়ের ধুলো নিয়ে আসবে না? সেই সময়টুকুর ভেতর কাজ হাসিল করতে হবে। জানলার ওধার থেকে ধনঞ্জয়ের হেঁড়ে গলা শোনা গেল, কিরে আবার এসেছিস? ফটিক চমকে উঠল। দেখা যাচ্ছে হামাগুড়ি দিয়ে এসেও ধনঞ্জয়ের নজর এড়াতে পারেনি। মনে মনে ভীষণ দমে যায় সে। ধনঞ্জয় আবার বলল, বসে বসে মশার কামড় খেয়ে কি হবে? ওঠ ওঠ, উঠে দাঁড়া। এই বাড়িতে কোনো আশাই নেই। তবু পায়ে ভর দিয়ে খাড়া হলো ফটিক। ধনঞ্জয় জিজ্ঞেস করলো, কি নাম রে তোর? ফটিক পার কয়েক ঢোক গিলে নামটা বলল। ধনঞ্জয় বলল, তুই এসেছিস তা একরকম ভালোই হয়েছে। রাত্রিরে কথা বলার মতো লোকজন তো পাই না, মুখ বুজে বসে থাকতে হয়। একা একা বড্ড খারাপ লাগে। তা তোর সঙ্গে গল্প করে আজকের রাতটা কাটানো যাক। হ্যাঁ রে, তোর বাড়ি কোথায়? বাজিতপুর থেকে 10 মাইল দূরে শানকি ভাঙা বলে একটা গ্রামের নাম বলল ফটিক। বাড়িতে তোর কে কে আছে? শুধু আমি আর আমার মা। তা এই চুরি চামারের লাইনে এলি কেন? এছাড়া আর কিছুই যে তেমন পারি না। আস্তে আস্তে মাথা নেড়ে গম্ভীর ভাবে ধনঞ্জয় বলল, সেটা একটা কথা বটে,
আর কিছু না পারলে চুরিটা তো করতেই হবে, নইলে খাবি কি, পেট চলবে কি করে? একটু থেমে জিজ্ঞেস করলো, তা মায়ের পেট থেকে পড়েই কি চুরি শুরু করেছিস? ফটিক বলল, তাই কখনো হয়? আগে এটা সেটা করতাম, কিন্তু দুবেলা খাওয়া জুটতো না। বছর খানেক হলো এই কাজটা ধরেছি। এতে কিরকম হয়? খারাপ নয়। সব গেরস্ত তো আপনার মতো রাত জেগে টাকা পয়সা পাহারা দেয় না। ধনঞ্জয় ফটিকের কথায় সায় দিয়ে বলে, তা বটে, কিন্তু ব্যাপারটা কি জানিস? উৎসুক সুরে ফটিক জিজ্ঞেস করে, কি? আলসেমি, যাদের ঘরে টাকা পয়সা আর দামি দামি জিনিস আছে, তারা কি করে যে ঘুমোয় ভেবে পায় না। একটু চুপচাপ। তারপর ধনঞ্জয় বলে, তুই কি চোরেদের মহাগুরু পীতাম্বর দাসের চেলা? ফটিক জবাব দেয়, হ্যাঁ। আমার বাড়িতে তুই যে আসবি পীতাম্বর তা জানে? জানে। জেনেও আসতে দিল তোকে? ফটিক চুপ করে রইল। ধনঞ্জয় ফের বলে, তুই শুনিসনি এ বাড়ি থেকে মহা মহা চোরেরা সোনা দানা দূরে থাক, এক টুকরো কাগজও হাতাতে পারেনি। ফটিক ঘাড় হেলিয়ে জানালো, শুনেছে। ধনঞ্জয় বলে, তাহলে তোর মতো সেদিনের ছোকরার এত সাহস হলো কি করে যে আমার বাড়িতে চুরি করতে আসিস? অনেকক্ষণ ভেবে ফটিক বলল, সত্যি কথা বলবো? হ্যাঁ, যা সত্যি তাই বলবি। মিথ্যে কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। ধনঞ্জয়ের বাড়িতে আসার কারণটা এবার জানিয়ে দিল ফটিক, সেই সঙ্গে পুরস্কারের কথাটাও। হাত জোড় করে বলল, যাতে পুরস্কারের ওই 250 টাকা পায়, দয়া করে তার ব্যবস্থা করে দিন। শুনতে শুনতে ধনঞ্জয়ের মাথায় একটা দারুণ মতলব খেলে গেল। খুশিতে তার চোখ দুটো চকচক করতে লাগলো। বলল, ব্যবস্থা আমি করব, কিন্তু তার আগে তোকে একটা কথা দিতে হবে। কি কথা? পুরস্কারের অর্ধেক আমাকে দিবি, মানে 125 টাকা। মুখটা একেবারে চুপসে গেল ফটিকের। ধনঞ্জয় বলতে লাগলো, এতে যদি রাজি থাকিস তো বল, নইলে 7 জন্ম চেষ্টা করলেও আমার বাড়ি থেকে কিছু হাতাতে পারবি না। ধনঞ্জয়কে আধা আধি দিল, তার ভাগে 125 থাকছে, সেটাও অনেক টাকা। ফটিক বলল, আমি রাজি। দাঁড়া একটু। ধনঞ্জয় ঘরের কোণ থেকে একটা পেতলের গাঁড়ু আর একখানা আশার থালা এনে জানলা গলিয়ে ফটিককে দিতে দিতে বলল, এই দুটোর গায়ে আমার নাম খোদাই করা আছে। দেখলে পীতাম্বর বিশ্বাস করবে আমার বাড়ি থেকেই সরিয়েছিস। পুরস্কারের ভাগ দিতে যেদিন আসবি সেদিন মনে করে এই দুটোও আনিস। আচ্ছা। ফটিক কথা রেখেছে। দিন কয়েক পর রাত্রিবেলা এসে ধনঞ্জয়কে গুনে গুনে 125 টাকা এবং গাড়ু আর থালাটা দিয়ে গিয়েছিল। নমস্কার, ভালো থাকবেন।